আমরা আজকের এই ভিডিওতে দেখব হচ্ছে ভারতে ব্রিটিশদের ক্রাউন রুল স্টার্ট হবার আগে ব্রিটিশদের কি কি কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট হয়েছিল। এই চ্যাপ্টারটা থেকে প্রচন্ড পরিমাণ কোশ্চেন আসে এবং প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি ইউপিএসসি। তো ফার্স্ট আমাদের কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট প্রি ক্রাউন রুলের সময় যে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট দিয়ে আমাদের স্টার্ট হচ্ছে। এরপর গিয়ে আসছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, তারপর আসছে চার্টার অ্যাক্ট অফ 1793, তারপর 1813, 1833 সেন্ট হেলেনা অ্যাক্ট, 1853 সালে আবার একটা চার্টার অ্যাক্ট, তারপর 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লাথি মেরে বার করে দেওয়া হচ্ছে। তো আমরা দেখি প্রথমে যে 1773 সালে এই অ্যাক্টে কি বলা হচ্ছে। তো 1773 সালে এই যে অ্যাক্ট সেটাকে বলা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্ট যখন চালু হচ্ছে তখন আমাদের উম, ভারতে গভর্নর জেনারেল রয়েছেন, গভর্নর জেনারেল অফ বেঙ্গল রয়েছেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস। আর এই গভর্নর অফ বেঙ্গল রয়েছেন, গভর্নর অফ বেঙ্গলকে কনভার্ট করে দেওয়া হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গলে। গভর্নর জেনারেল অফ বেঙ্গল হওয়ার ফলস্বরূপ কি হচ্ছে, তার আন্ডারে বোম্বে প্রেসিডেন্সি আর চেন্নাই প্রেসিডেন্সির যে গভর্নর, তারা গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে রিপোর্ট করবে, এটা বলে দেওয়া হয়। তার গভর্নর জেনারেলের অফ বেঙ্গলের আন্ডারে একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করে দেওয়া হয়। এই এক্সিকিউটিভ কাউন্সিলটার কাজ হচ্ছে আমাদের ওয়ারেন হেস্টিংসকে সাহায্য করা। কিন্তু এই সময় একটা জিনিস হচ্ছে যে কোনো রকম ভেটো পাওয়ার গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে প্রদান করা হয়নি, যেটা পরবর্তীকালে আমাদের ওয়ারেন হেস্টিংসের জন্য অত্যন্ত অবস্থা খারাপের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কারণ তার আন্ডারে একটা ফ্রান্সিস বলে লোক ছিল, সে ওয়ারেন হেস্টিংসকে প্রায় পাগল করে দিয়েছিল। তো এই সময় আরো একটা জিনিস মনে রাখতে হবে যে এই সময় একটা তৈরি হচ্ছে 1774 সালে আমাদের কলকাতায় আম, প্রথম কলকাতা হাইকোর্ট তৈরি হচ্ছে। প্রথম ক্যালকাটা হাইকোর্ট এই সময়টাই তৈরি হচ্ছে। ক্যালকাটা হাইকোর্টের যে এমপি বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি হচ্ছেন প্রথম ক্যালকাটা হাইকোর্টের প্রথম বিচারপতি। তো ক্যালকাটা হাইকোর্ট 1774 সালে এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই তৈরি হচ্ছে। তো এরপর 1773 সালের পর আমাদের আসছে হচ্ছে একটা ছোট্ট করে জিনিস আসছে 1781 সালে। 1781 সালে একটা ছোট্ট মতো অ্যামেন্ডমেন্ট আসছে যে এই হাইকোর্টের পাওয়ার কতটা অব্দি থাকবে। কারণ এই হাইকোর্ট কি আমাদের গভর্নর জেনারেল বা যে ডিউটিরত ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের ওপরও কি অ্যাপ্লাই হবে না হবে না। তো সেই সময় অ্যামেন্ডমেন্ট করে বলা হয় যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আর এই সমস্ত ডিউটিরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা এই আম, ক্যালকাটা হাইকোর্টে পাওয়ার থেকে, জুরিসডিকশন পাওয়ার থেকে ইমিউনিটি পাবে, তাদের বিরুদ্ধে কোনো রকম কেস করা যাবে না। তো এই সেম জিনিসটা আমাদের এখনো প্রেসিডেন্টের ক্ষেত্রেও ফলো করা হয়। প্রেসিডেন্টও ইমিউনিটি পাওয়ার পেয়ে থাকে, তার বিরুদ্ধে কোনো রকম তার ডিউটি চলাকালীন তার কোনো রকম ক্রিমিনাল কেস হয় না। তো সেম 1781 সালের এই অ্যামেন্ডমেন্টের ছোট্ট একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটার পর আসছে হচ্ছে আমাদের গিয়ে 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট। তো এই পিটস ইন্ডিয়া অ্যাক্টের প্রথম বলা হচ্ছে যে ভারতের সমস্ত জায়গা যা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে বসে রয়েছে তা হচ্ছে আসলে ব্রিটিশ ব্রিটিশ ক্রাউনের জায়গা। তোমরা এতদিন জানতে না, এই সমস্ত জায়গায় সব ব্রিটিশ ক্রাউনের জায়গা। আর পিটস বলে যে ভদ্রলোক ছিলেন তিনি সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম অনুযায়ী এটা পেটস ইন্ডিয়া অ্যাক্ট হয়। আর এখানে দুটো জিনিস তৈরি করে দেওয়া হয়, একটা তো বোর্ড অফ কন্ট্রোল আর একটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর। বোর্ড অফ কন্ট্রোলের কাছে লেজিসলেটিভ পাওয়ার থাকবে আর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকবে। বোর্ড অফ ডাইরেক্টরের কাছে সমস্ত রকম কমার্শিয়াল ডিউটি তৈরি করবার পাওয়ারটা থাকবে। তো এই 1784 সালে এরপর
হয়ে যাচ্ছে 1786 সাল নাগাদ আমাদের ভারতে আসছে হচ্ছে কর্নওয়ালিস। কর্নওয়ালিস যখন ভারতে আসছে তিনি একটা জিনিস বলছেন, আমাকে ভেটো পাওয়ার দিতে হবে। ভেটো পাওয়ার হচ্ছে যে আমি তার এক্সিকিউটিভ কাউন্সিলের যে সমস্ত ডিসিশন নেবে আমি যেন সেটাকে ভেটো করতে পারি, বা আমি সেটাকে মানবো, সেটা আমার উপর নির্ভর করবে, সেটা আমাকে কেউ ফলো করতে পারবে না। তো সেই সময় অবস্থা খুবই খারাপ চলছিল, কারণ 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 ওয়ারেন হেস্টিংস আসার পর আমাদের এখানকার এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় টালমাটাল অবস্থা হয়। তার জন্য ওখানকার লোকেরা বলে, ভাই তুই যা, ভাই যা, ভেটো ভেটো পাওয়ার নিতে চাচ্ছিস, তোকে সব দিচ্ছি, ভাই তুই যা আসো। তো সেই বলে তারা এক্সিকিউটিভ কাউন্সিলের পাওয়ার দিয়ে তাকে পাঠায়। তো এই ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে যে ভেটো পাওয়ারটা কর্নওয়ালিস 1784 সালে নিয়ে আসে নিজের সাথে। কিন্তু পরবর্তী 1793 সালে যে চার্টার অ্যাক্ট আসে এরপর, সেই 1793 সালে চার্টার অ্যাক্টের সময় এই জিনিসটাকে পার্মানেন্ট করে দেওয়া হয়। এই ভেটো পাওয়ারটা তারপর আমাদের কাছে পার্মানেন্ট হয়ে যায়। মানে এর পরবর্তী যত গভর্নর জেনারেল অফ বেঙ্গল আসছে তারা এই ভেটো পাওয়ারটাকে কন্টিনিউ করছে। এর সাথে সাথে পার্লামেন্ট বলে দেয় যে প্রত্যেক 20 বছরে আমরা ফলো আপ করবো যে কি অবস্থায় রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থা। আর যে 5 লাখ পাউন্ড প্রতি বছর তাদেরকে ব্রিটিশ ক্রাউনকে দিতে হবে। আর যে বোর্ড অফ কমার্স, যে বোর্ড অফ কন্ট্রোল যে বসে রয়েছে যে ইংল্যান্ডে, তারা লেজিসলেটিভ সমস্ত রকম ডিসিশন নেবে ঠিক আছে, কিন্তু তাদের যে স্যালারি হবে সেটাকে হোম চার্জ হিসাবে ভারতের কোষাগার থেকে যাবে। এই জিনিসটার জন্য যে পরবর্তীকালে দাদাভাই নৌরোজি বলেছেন যে এই হোম চার্জে প্রচন্ড পরিমাণ ড্রেন অফ ওয়েলথ হচ্ছে, আলতু ফালতু খরচা ভারতের উপর চাপিয়ে দিয়ে ড্রেন অফ ওয়েলথ যে থিওরিটা প্রকাশ করছেন দাদাভাই নৌরোজি, তার একটা বড় কারণ দেখাচ্ছেন এই হোম চার্জকে। এরপর আসছে আমাদের 1813 সালের চার্টার অ্যাক্ট। 1813 সালের যে চার্টার অ্যাক্ট আসছে তার সব থেকে বড় আমরা পয়েন্ট বলা যায় যে মনোপলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফিনিশ করে দেওয়া হচ্ছে। কারণ 1800 সালে ব্রিটেনে সেই সময় শিল্প বিপ্লব হচ্ছে। তো শিল্প বিপ্লব হওয়ার জন্য যে মালগুলো যে তৈরি হচ্ছে তার তো একটা মার্কেট চাই। সেই মার্কেট হিসাবে ভারতকে তখন বেছে নেওয়া হচ্ছে। ভারতে তখন এই সমস্ত ফালতু জিনিসপত্র এনে ডাম্প করে দেওয়ার জন্য তারা এই মনোপলিটাকে ফিনিশ করে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো অন্য ইংরেজ কোম্পানিরাও তখন ভারতে আসতে পারে। শুধুমাত্র দুটো জিনিসে তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মনোপলি দিয়ে রাখা হয়, একটা হচ্ছে এই চা, এবং আরেকটা হচ্ছে চায়নায় ইনভেস্টমেন্ট। চায়নায় ইনভেস্টমেন্ট ক্ষেত্রে আমি বলে রাখতে চাই যে চায়নাতে কেন মনোপলি দিয়ে রাখে। কারণ চায়নাতে সে সময় আফিম চাষের একটা বড় ছিল, আহ, যে আফিমের ওখানকার লোকেদেরকে প্রচুর পরিমাণে আফিমের নেশায় আহ মানে লাগিয়ে দিয়েছিল লোকেরা, মানে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা। তো সেই ব্যবসাটা যাতে কোনোভাবে যাতে এফেক্টেড না হয়, তো সেই কারণে মনোপলিটা রাখা হয় চায়নাতে। আর টি বিজনেসে তো এমনি মনোপলি রাখা হয়। 1813 সালে চার্টার অ্যাক্টের আরো একটা সব থেকে বড় জিনিস হচ্ছে যে এই সময় খ্রিশ্চান মিশনারিকে অ্যালাউ করা হয় ভারতে। বলা হয় যে খ্রিশ্চান মিশনারিরা ভারতে গিয়ে ধর্ম প্রচার করতে পারবে। আর এই সময় 1 লাখ পাউন্ড প্রত্যেক বছর বলে দেওয়া হয় যে তোমাদেরকে ভারতে খরচা করতে হবে এডুকেশনের জন্য। আর আরো একটা জিনিস যে নর্মাল জিনিস, সেটা হচ্ছে প্রত্যেক 20 বছরে আমরা সেটাকে রিভিউ করব। প্লাস 20 বছর করে মানে 1813 সাল হয়ে গেল। এর আগেরটা 1793 হয়েছিল। এরপর 1813 হচ্ছে, তারপর আসছে 1833। তো 1833 সালে আমাদের আসছে হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1833, যেটাকে বলা হচ্ছে সেন্ট হেলেনা অ্যাক্ট। এই সেন্ট হেলেনা অ্যাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই সেন্ট হেলেনা অ্যাক্টেই আমাদের সবার প্রথম বলা হচ্ছে যে আম, যে সেন্ট্রালাইজেশন বলা হয় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেন্ট্রালাইজেশন, সেটা একদম পিকে পৌঁছয় এই সেন্ট হেলেনা অ্যাক্টের মাধ্যমে। এরপর আমরা দেখছি হচ্ছে সেন্ট হেলেনা অ্যাক্টে কি কি হয়েছিল। সেন্ট হেলেনা অ্যাক্টে তো হচ্ছে
যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল আমাদের প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে যাচ্ছে। ওখানকার ইংল্যান্ডের লোকেরা বলছে না না ভালো লাগছে না শুনতে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল কিরকম একটা বাংলা বাংলা শোনাচ্ছে, আমরা সেটাকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দিই। কাজকর্ম তুমি সেমই করবে, কিন্তু তুমি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নাম নিয়ে করবে। মানে নাকটা এই পাশ দিয়ে না ধরে নাকটা তুমি ওই পাশ দিয়ে ধরবে, কারণ ভালো লাগছে না শুনে। আর তার কমিশনের মধ্যে একটা ল মেম্বার এই সময় অ্যাড করা হয়। আহ, সে ভোট করতে পারবে না তার এক্সিকিউটিভ কাউন্সিলে, কিন্তু ল হিসাবে তার মানে একটা ল হিসাবে অনেক সময় সে আমাদের যেরকম এখনো অব্দি আহ, রয়েছেন আমাদের যেরকম আহ, আমাদের যেরকম এই আমাদের যেরকম ভারতে বর্তমানে দেখবেন যে একজন উম কি রয়েছেন, আমার ঠিক নামটা মনে পড়ছে না, কিন্তু সেই রকম জিনিসটাও এখানে তৈরি করে দেওয়া হচ্ছে যে তিনি আহ কথা শুনতে পারবেন, বুঝতে পারবেন, কিন্তু ভোট করতে পারবেন না। আর এই 1833 সালে আরো একটা মেইন জিনিস করা হয় হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সমস্ত রকমের কমার্শিয়াল যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রগুলোকে কেড়ে নেওয়া হয়। এইটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। কমার্শিয়াল কাজ আর করতে পারবে না, সে সম্পূর্ণরূপে একটা অ্যাডমিন বডি হিসাবে ফাংশন করবে। অ্যাডমিন বডি হিসেবে যখন ফাংশন করছে, তার সাথে সাথে তার মানে তার সমস্ত রকমের ব্যবসা পাতি সব বন্ধ। এই সময় আরো একটা জিনিস হচ্ছে, ইন্ডিয়ানদের আইসিএস এর জন্য এলিজিবল করে দেওয়া হয়। আইসিএস মানে হচ্ছে যে এখনকার যেটা ইউপিএসসি, সেটা তখন আগেকার দিনে আইসিএস ছিল, তো সেই আইসিএস এ ইন্ডিয়ানরা এলিজেবল হবে এইটা বলে দেওয়া হয়। এই যে আইসিএস এর ইন্ডিয়ানরা এলিজেবল হবে এটা যে বলে দেওয়া হয়, কিন্তু পরীক্ষার সিলেবাস কি হবে, পরীক্ষা কোথায় হবে, কি কি পড়তে হবে, কোন সাবজেক্টে পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে, এই সমস্ত কিচ্ছু জিনিসপত্র বলে দেওয়া হয় না। তো সুতরাং শুধুমাত্র নামমাত্রই আইসিএস এ ইন্ডিয়ানদের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এসবের কোনো রকম অ্যাপ্লাই আমরা দেখতে পাচ্ছি না। তো এরপর এইটা 1833 সাল হয়ে যাচ্ছে। 1833 সালের পর আমাদের আসছে হচ্ছে 1853 সাল। 1853 সাল অব্দি আমাদের এই যে কোম্পানিটা সম্পূর্ণরূপে একটা অ্যাডমিন ফাংশনের বডিতে পরিণত হয়ে গেছে। কারণ 20 বছর আগে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিন ফাংশন হিসাবেই সেটি কাজ করছে 1853 সালে। এই সময় লেজিসলেটিভ কাউন্সিল একটা তৈরি করে দেওয়া হয়, যে লেজিসলেটিভ কাউন্সিল লোকাল রিপ্রেজেন্টেশন, মানে লেজিসলেটিভ কাউন্সিল একটা তৈরি করে দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে যে এরাই এখন থেকে মানে ল তৈরি করবে আর লটা ইমপ্লিমেন্ট করবে এক্সিকিউটিভরা। লোকাল রিপ্রেজেন্টেশন, সেন্ট হেলেনা অ্যাক্টকে বলা হয় হচ্ছে সেন্ট্রালাইজেশনের পিক। কেন সেন্ট্রালাইজেশনের পিক বলা হয় তার সব থেকে বড় কারণ হচ্ছে এই 1853 সালের অ্যাক্ট। 1853 সালের অ্যাক্টে আমরা দেখতে পাবো যে এই সময় গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে আবার যে পোস্টটা ছিল সেই পোস্টটাকে ফিরিয়ে আনা হচ্ছে। বলা হচ্ছে যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যেমন রয়েছে তো রয়েছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াও থাকবে। আহ, তার তার নিচে থাকবে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আর বেঙ্গল, মাদ্রাস, সেই সময় বোম্বে, বেঙ্গল আর মাদ্রাস, এই যে তিনটে প্রেসিডেন্সি ছিল, প্রত্যেক প্রেসিডেন্সি থেকে একটা করে মেম্বার আসবে এই লেজিসলেটিভ কাউন্সিলে ইলেক্টেড হয়ে। এই ইলেকশনে কিন্তু কোনো রকম ইন্ডিয়ানরা পার্টিসিপেট করছে না, তারা নিজেদের মধ্যে ইলেক্টেড মেম্বারকে লেজিসলেটিভ কাউন্সিলে পাঠাবে আর ভাইসরয়ের দুজন নমিনেটেড মেম্বার থাকবে। এই নিয়ে মোট লেজিসলেটিভ কাউন্সিলে সেই সময় 5 জন মেম্বার ছিল। তো সেই 5 জন মেম্বারদেরকেই সেই সময় এই ল কাউন্সিলে রাখা হয়। সেই সময় প্রথম একটা কাইন্ড অফ একটা ইনডাইরেক্ট ইলেকশনের কনসেপ্ট তৈরি হয়েছিল, কিন্তু ইলেকশনে কোনো রকম নামমাত্র হয়নি। লোকাল রিপ্রেজেন্টেশন যেটা বললাম, তো লোকাল রিপ্রেজেন্টেশন হচ্ছে যে প্রত্যেক স্টেট থেকে মানে প্রত্যেক প্রেসিডেন্সি থেকে একজন করে মেম্বার আসছে বলে লোকাল রিপ্রেজেন্টেশন আসছে। তো প্রথম এই সময় আমাদের ভারতে যে এই লোকাল রিপ্রেজেন্টেশন সেন্ট হেলেনা অ্যাক্টের পর দেখা যায়। এরপর আসছে হচ্ছে 1858 সালে গুড ইন্ডিয়া অ্যাক্ট। তো 1857 সালে আমরা সবাই জানি যে 1857 সালে আমাদের মহাবিদ্রোহ হচ্ছে। তার সব থেকে বড় কারণ হচ্ছে যে সেই সময় একটা
ভদ্রলোক বসেছিল, তার নাম হচ্ছে ডালহৌসি। ডালহৌসি সেই ডালহৌসি 1856 সাল অব্দি ভারতে থাকে। 1856 সাল অব্দি ভারতে থাকে ভদ্রলোক অনেক কিছু করেছিল। এত কিছু করেছিল যে তার পরের বছরই সেখানে মহাবিদ্রোহ হয়ে গেছিল। তো তার একটা পলিসি হচ্ছে যে অ্যানেক্সেশন পলিসি, যেখানে তার কারোর কোনো রকম যদি বংশ পরম্পরায় যদি লোক ছেলে না থাকে তাহলে সেই রাজ্যটা অ্যানেক্স করে নেওয়া হবে। তো দত্তক ছেলের কাছে সেটা যাবে না। তো সেই কারণে তো ঝাঁসির, আমরা তো সবাই জানি যে ঝাঁসির রানী, তো সেই ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর যে বিদ্রোহ হয় 1857 সালে, এই সমস্ত কিছু করার ফলে ইংল্যান্ডের লোকেদের কাছে খবর যায়, আরে ভাই তুই কি সব করে এসেছিস, ওখানে কি করছিস ভাই, তুই তাড়াতাড়ি ফেরত আয়। তো ফেরত ফেরত গেল। ফেরত যাওয়ার পর আমাদের এখানে 1858 সালের গুড ইন্ডিয়া অ্যাক্ট আসছে। গুড ইন্ডিয়া অ্যাক্ট পড়ার পর এখানে বলা হচ্ছে যে ভারতের যে গভর্নর জেনারেল, তাকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে হয়েছে তাকে ভাইসরয় করে দেওয়া হচ্ছে। ভাইসরয় যে করে দেওয়া হচ্ছে, ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে আমাদের লর্ড ক্যানিং, এই ভদ্রলোক। আর 1 নভেম্বর 1858 সালে কুইন্স প্রোক্লামেশনটা আসে, আর এইটা পাঠ করা হয়েছিল এলাহাবাদ শহরে। সেই কারণে এই একদিনের জন্য রাজধানী করা হয়। একদিনের জন্য রাজধানীতে পরিণত হয় আমাদের এলাহাবাদ শহর। আমরা অনেকেই জানি যে একদিনের মুখ্যমন্ত্রী আমরা দেখেছি, কিন্তু এই একদিনের রাজধানী হচ্ছে এই একদিনের 1858 সালের 1 নভেম্বর। নো অ্যানেক্সেশন পলিসি বলে দেওয়া হয় যে অলরেডি যে পেন্সিল স্টেটেরা রয়েছে তারা সবাই আমাদের কুইনের ছত্রছায়ার মধ্যে রয়েছে, আমরা কোনো রকম আর অ্যানেক্স ফ্যানেক্স করবো না, উম, আপনারা ব্রিটিশ গভর্নমেন্ট আন্ডারে থেকেই নিজেদের কাজকর্ম চালাবেন, এবং আপনাদের সবার ওপরেই রয়েছে ব্রিটিশ গভর্নমেন্ট। আর ভারতে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির চ্যাপ্টার সম্পূর্ণরূপে শেষ করে দেওয়া হয়। ভাগ্যে ভালো শেষ করে দেওয়া হয়েছিল, নাহলে আর কি সব করে বেড়াতো আমি নিজেও জানি না। তো এইটা হচ্ছে কথা। তো এইটা হচ্ছে 1858 সাল অব্দি আমাদের ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কি কি ডেভেলপমেন্ট করেছিল। তো সবার প্রথম আমরা যদি দেখি, তো সবার প্রথম আমাদের স্টার্ট হচ্ছে 1773 সালের আমাদের আহ 1773 সালের আমাদের এই রেগুলেটিং অ্যাক্ট, 1784 সালের ফিটস ইন্ডিয়া অ্যাক্ট, 1793 সালের আমাদের আবার চার্টার অ্যাক্ট, 1813 চার্টার, 1833-এর চার্টার বা সেন্ট হেলেনা অ্যাক্ট। তারপর এখানে গিয়ে আমাদের আসছে হচ্ছে আবার একটা চার্টার অ্যাক্ট আসছে। তারপর 1858 সালের গুড গভর্নমেন্ট অ্যাক্ট, যেটা সেখানে গিয়ে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুলটা শেষ হয়ে যাচ্ছে। এর পরবর্তী অধ্যায়ে যে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট গুলো আসছে, সেই কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট গুলো আবার পরের পার্টে আমরা দেখবো। সেখানে 1861 সালের ডেভেলপমেন্ট আসছে, 1909 সালের আমাদের আহ মন্টেগু আহ 1909 সালে মন্টেমেল্লো রিফর্ম আসছে, 1919 সালের আমাদের আবার মন্টেগু চেমসফোর্ড আসছে। তারপর আমাদের এখানে আম, 1935 সালের আমাদের 1935 সালের আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসছে। তারপর 1947 সালের আমাদের একদম টাটা বাই বাই করে ভারত ছেড়ে তারা পালাচ্ছে। তো এই যে পোর্শনের যে ডেভেলপমেন্ট গুলো আমরা সেগুলো পরের দিন দেখবো যে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে। তো আজকে এই ভিডিও এখানে শেষ করা হচ্ছে, দেখা হবে পরের দিন। জয় রামকৃষ্ণ।